শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। কি বাড়ি আছে মাঝি? তা ঠিক করে জানো তো বাবা, এটাই সেই বাড়ি না? हाँ जी, हमें ठीक जाने। अपनी थोड़ा खरान, हमें दरवाजा खटखटी आछी। বেশ। এই অসময়ে আবার কি এলো? কারো আসার কথা তো ছিল না এখন। ও ভজুয়ার মা, ভজুয়ার মা! বাপরে, ঘুমোতেও পারে বটে এই মহিলা। আরে ভজুয়ার মা! কি হয়েছে? কখন থেকে হয়েছে কি যেন কড়া নাড়ছে, শুনতে পাচ্ছ না? যাও গিয়ে খুলে দিয়ে এসো। একটু ঘুমোতেও দেবে না, হে ভগবান। বাড়িতে কেউ নেই? হ্যাঁ, থাকবে না কেন, আছে বই কি। ও বউ, বউ একবার এদিকে এসো তো, কে যেন ডাকছে। কাউকে খুঁজছেন? এটা কি গিরীন্দ্র বাবুর বাড়ি নাকি? হ্যাঁ, তারই বাড়ি, কিন্তু আপনাকে তো ঠিক। তা তুমি কি বাছা গিরীন্দ্র বাবুর বউ? হ্যাঁ, কিন্তু আপনি বাছা একটু ভেতরে এসে বসবো? আসলে আমার ট্রেনটা না সেই রাত 1টায়, এখানে যদি একটু বিশ্রাম নিতে পারি। ভেতরে? ভয় নেই বাছা, ভয় নেই। আমি চোর ডাকাত নই। আমি বাবা বিশ্বনাথের পায়ে থাকি। ও কাশিতে। আমি নির্ঝঞ্ঝাট বিধবা, কাশীবাসিনী। ও আচ্ছা। নেহাত ট্রেনের টিকিটটা কোথায় হারিয়ে ফেললাম, তাই আসবো? হ্যাঁ 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 হ্যাঁ, আসুন আসুন না, আসুন। শুনছেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প কাশীবাসিনী। দানাপুর স্টেশন থেকে দানাপুর শহরটা প্রায় 5 মাইল দূরে। স্টেশনটা যে জায়গায়, তার নাম খগল। দানাপুর স্টেশনের মালগুদামের ছোটবাবু গিরীন্দ্রনাথ স্ত্রী মালতীকে নিয়ে খগলবাজারের কাছে একটা মাটির বাড়ি ভাড়া নিয়ে থাকে সে। মাটির বাড়ি শুনে চমকে উঠবেন না যেন, এখানকার বাড়িগুলো সবই আসলে মাটিরই। তবে অন্য বাড়িঘরগুলো ভদ্রলোকেদের থাকার মতো নয়। মিস্ত্রি, মজুর, কুলি, কামিন আর বাজারওয়ালায় এই জায়গাটা একেবারে ভর্তি হয়ে গেছে। গিরীন্দ্রনাথই এখানকার একমাত্র সম্মানীয় ব্যক্তি। 3 টাকা ভাড়ার এই বাড়িখানার মাথায় খোলার চাল, রাস্তা থেকে 3টে সিঁড়ি উঠলেই ছোট্ট একটা বারান্দা, আর তারপরেই শুরু হয়েছে অন্তঃপুর। 2টো শোয়ার ঘর, একটা রান্নাঘর, আর ভেতরে টালি বিছানো 1 ফালি উঠোন আর কলতলা। বাড়ির লাগোয়া একটা কুয়োও আছে অবশ্য। দানাপুরের মতো জায়গায় এই বাড়িখানাই যেন রাজপ্রাসাদের মতো। বয়সের দোষে নেশা ভাঙ করে কুসঙ্গে পড়ে বয়ে যাওয়া জীবনটাকে আবার বাঁধা গতে টেনে নিয়ে আসছে গিরিন। তার কলজের জোর আছে বলতে হবে, নইলে তার মতো বয়সে কেইবার নিজের ভুল শুধরে নিতে যায়। নিজেকে শুধরে নেওয়ার সময় শুরুতেই সব থেকে বড় দায়িত্বটা নিজের কাঁধে চাপিয়ে দিয়েছিল নিজেই গিরিন। দুম করে বিয়েটা করে নিয়েছিল সে। বিয়ের কোণে আন্দাজে অবশ্য মালতীর বয়সটা একটু বেশি হবে, রংটাও তার তেমন ফর্সা নয়, কিন্তু মুখখানা লাবণ্য মাখা। গিরিনের মা নেই, খুড়িমাই তার সব। বিয়ের আগে এই খুড়িমা অবশ্য একটু খুঁত করেছিল। বিয়ে করলি তো করলি, তা বলে ওই 16-17 বছরের একটা মেয়েকে আনতে হয়? হ্যাঁ কি রে, এই মেয়ে কি তোর বউ হবে নাকি শাশুড়ি হয়ে বসবে? তা হলোই বা শাশুড়ি, বিদেশ বিভুইয়া আমি তাকে মানুষ টানুষ করতে পারবো না বাপু।
একেবারে মানুষ হওয়া বউ নিয়ে যাচ্ছি, কাজটা একটু এগিয়ে থাকবে। হ্যাঁ, বিদেশ বিভুই? হ্যাঁ রে অগিরিন, বৌমাকে নিয়ে কোথায় যাবি বাবা? সে সে মেয়ে আমার কাছে থাকবে না? না খুড়িমা, আমার কাজের জায়গা যে অনেক দূরে, সেখানে বউ না থাকলে আমাকে রেঁধে দেবে কে? ভাতের অভাবে আবার সেই ছাই পাশ গিললে তুমি খুশি হবে তো? বালাই ষাট আর ওসব অলক্ষণে কথা মুখে আনিস নি বাবা। দুর্গা 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 দুর্গা, বালাই ষাট। মালতীকে নিয়ে দানাপুরের এই খগলে এসেই উঠল গিরিন। মুশকিলটা মালতীরই হলো। বেচারা সারা দিন একেবারে একা একা। না আছে শাশুড়ি ননদ, না আছে কোনো পাড়াপড়শি। দুটো কথা বলবে এমনও কেউ নেই এখানে। গিরিন বেরিয়ে যাওয়ার পর থেকে গোটা বাড়িটা একেবারে খাঁ খাঁ করে। এমন বেপট জায়গায় মালতীর মনটাও কেমন ছ্যাঁত ছ্যাঁত করত। বউকে পাহারা দিতে ভোজু আর মাকে কাজে বহাল করেছে গিরিন। যে কয়েকটা বাঙালি পরিবার এ তল্লাটে আছে, তাদের বাড়িতে কাজ করে করে ভোজু আর মায়ের বাংলা ভাষাটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। তবে বাঙালিদের দোষটাও তার ঘাড়ে ভালো মতোই চেপে বসেছে। যখন তখন ঘুমিয়ে পড়ে সে, আর একবার ঘুমিয়ে পড়লে একেবারে কুম্ভকর্ণ। তার নাক ডাকার আওয়াজে গোটা খগলে থরহরিকম্প জাগে। সে নাকি মালতীকে দেবে পাহারা। এই এখন যেমন বলানি কওয়ানি কে না কে এসে হাজির হয়েছে, কোথায় সামনে দাঁড়িয়ে তার তত্ত্বতল্লাশ নেবে ভোজু আর মা তা না, শুরুত করে রান্নাঘরে ঢুকে কম্বল মুড়ি দিয়ে আবার শুয়ে পড়ল। তবে শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে বটে। ভোজু আর মা আবার এখানকার লোক হয়েও বেজায় শীত কাতুরে। যা করার মালতীকেই করতে হবে। বউ মানুষ, অচেনা মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তিও হয় তার, তবু কি আর করবে সে? আগন্তুক মহিলার নাম ধাম পরিচয় সে কিচ্ছুটি জানে না, অথচ সেই মহিলা খুব শান্ত স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। ভদ্রমহিলা বিধবা, বয়স প্রায় 50-এর ওপর। চেহারা দেখে সম্ভ্রম জাগে। গায়ের রংটা তার ধপধপে শাড়ির মতো না হলেও কালো বলা চলে না, চিকন শ্যামবর্ণ, যেন পিছলে নামছে। আমতা আমতা করে মালতী জিজ্ঞাসা করল, আপনি কি ওনাকে চেনেন? কাকে? মানে ওনার কেউ হন? গিরীন্দ্রবাবুকে? না না, আমি চিনি না। আসলে এখানকার লোকজনই বলল যে হ্যাঁ, এই তল্লাটে ওই একজনই ভদ্রলোক আছেন, তাই আর কি। ও আসলে ট্রেনে আমার টিকিটটা হারিয়ে না গেলে এত ভোগান্তি কি আর হতো মা? আবার আর একটা টিকিট কেটে ট্রেন ধরতে ধরতে সেই রাত 1টা বেজে যাবে। ও মা, অত রাতে ট্রেন? হ্যাঁ মা, অত রাতে ওই একটাই ট্রেন। তা অতক্ষণ কি আর স্টেশনে বসে থাকা যায় বলো? তাই ভাবলাম কাছে পিঠে যদি কাউকে। বেশ করেছেন, বেশ করেছেন। হাত পা ধুয়ে নিন, আসুন। ও ভোজু আর মা, হ্যাঁ, এক বালতি জল এনে দাও তো। জি। আসুন আসুন, কলঘরটা এদিকে, আসুন। এখানকার লোকজন দেখছি ঠিকই বলেছিল, এ বাড়ির আদর যত্নের জবাব নেই বাছা। আপনার খাওয়া দাওয়াও তো নিশ্চয়ই কিছুই হয়নি, তাই তো? না মা, খাওয়া দাওয়া আর কই হলো। আচ্ছা দাঁড়ান, ভোজু আর মা, উনুনটা শিগগির ধরিয়ে দাও তো, তারপর একটু বাজারে যাও, একটু আলো চাল কিনে আনো দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলো চাল আমার পুঁটলিতে আছে মা। ও, তুমি ব্যস্ত হইও না, একটুখানি ফুটিয়ে নিলেই তো হবে। আচ্ছা। উনুন ধরাতে দেরি হচ্ছিল দেখে নিজেই রান্নাঘরে ছুটল মালতী। প্রবাসী জীবনে এই প্রথম তাদের বাড়িতে কোনো অতিথি এসেছেন। এই মানুষটার সঙ্গে দুটো কথা বলে বাঁচছে সে। মালতীর উৎসাহটাও তাই একটু বেশি। কাঁচা কাপড় পরে রান্না করতে এলো মালতী। সেই প্রৌঢ়া মহিলাও তার পাশে এসে বসলেন। হ্যাঁ গা,
তোমার নাম কি গো? তা কতদিন বিয়ে হয়েছে? আমার নাম মালতী। এই তো গেল বৈশাখেই বিয়ে হয়েছে। ও মা, তার মানে তো সবে মাত্র 2 মাস বিয়ে হয়েছে গো। হ্যাঁ। তা বাপ মাকে ছেড়ে এত দূরে এসে আছো, মন তো একটু খারাপ হবেই বলো। উত্তরপাড়ায় বাপের বাড়ি ছিল বটে, তবে মা বাপ কেউ নেই। হ্যাঁ, আমি যখন আতুরে তখন বাবা মারা গেছেন, আর আমার মা আমার 1 বছর বয়সে চলে গেলেন। আরে এই কচি বয়সে তোমার মাথার ছাদটাই নেই। তা বাছা, তোমার স্বামী কখন আপিসে যান? হ্যাঁ, ফেরেন কখন? এই 9টার সময় যান, আর 6টা কিংবা 7টায় ফেরেন। ও হ্যাঁ গা বাচ্চা, তিনি কত মাইনে পান তা কিছু জানো? হ্যাঁ, ওই 30 টাকার মতো পান। বাহ, বেশ বেশ ভালোই। উপরি আছে নাকি গো? হ্যাঁ, কে জানে, তা বলতে পারবো না। এই যে আমার রান্না হয়ে গেছে, আসুন আপনাকে একটু খেতে দিয়ে দিই। সে কখন খেয়েছেন? নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। বাবা, এই বয়সেই তো একেবারে গিন্নি বান্নি হয়ে উঠেছ দেখছি। হ্যাঁ, তা বেশ বেশ। আর একটু ভাত দিই মাসিমা? থাক থাক। ছুটছে মোটর ঘটর ঘটর, ছুটছে গাড়ি চুরি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়োহুড়ি। দাঁড়ে দাঁড়ে ডুম, দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে ডুম। কাব্যে গব্যে জমজমাট 9টার কবিতা ইউটিউব চ্যানেল। সেই অপরিচিত ভদ্রমহিলাকে আদর যত্ন করে পেট ভরে খাইয়ে আজ বেশ আনন্দ পেয়েছে মালতী। এতদিনে আপ্যায়ন করার মতো কাউকে তো একটা খুঁজে পেয়েছে সে। এই মহিলা কে তা সে জানে না, বিশদে জানার কথা তার মনেও হয়নি। সম্বোধন তো কিছু একটা করতেই হবে। মনে মনে ভেবে নিয়েছে তাকে সে মাসিমা বলেই ডাকবে। তারও নিশ্চয়ই কোনো আপত্তি থাকবে না। আহা, যদি তার কোনো আত্মীয় এমন হতো, কিংবা দূর সম্পর্কের কোনো শাশুড়ি অথবা বড় যা যদি থাকতেন, নিশ্চয়ই ঠিক এই রকমই স্নেহ, ভালোবাসা, অভিভাবক সুলভ কৌতূহল সব ঠিক এই রকমই হতো তারও। নিজের মনে নিজেই বড্ড তৃপ্তি খুঁজে পেল মালতী। ভজুয়ার মাকে একটাও কাজে হাত দিতে দিল না। লঘু পায়ে সারা বাড়ি ঘুরে ঘুরে হাতের কাজ সারতে লাগলো সে। গুনগুন করে কি একটা সুরও ভাঁজছিল যেন। তার নতুন মাসিমা তখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছেন। পাশের ঘরখানায় টান টান করে চাদর পেতে দিয়ে এসেছে মালতী। নিজের হাতে সেলাইয়ের ফুল তোলা ওয়ারখানা বালিশে পরিয়েও দিয়েছে আজ। তারপর অকারণ কাজ খুঁজে নিয়ে কি যে এত করে যাচ্ছে তা সে নিজেই জানে না। আনন্দে উত্তেজনায় আজ আর তার মোটে স্থির হয়ে বসতে ইচ্ছে করছে না একটুও। সন্ধে হতে না হতেই গিরিন বাড়িতে ফিরে এলো। সবে সবে প্রদীপ জ্বালিয়ে শাঁখটা বাজিয়েছে সে। এমন সময় দরজায় এসে দাঁড়ালো গিরিন। তার ঠকঠক করার কায়দাটা এখন চিনে গেছে মালতী। মাথায় আলগোছে একটু কাপড় টেনে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল সে। এ কি, আজ এত সকাল সকাল ফিরে এলে যে? সারাটা দিন তো একা একা থাকো, তাই ভাবলাম একটা দিন কাজ থেকে একটু ছুটি নিয়ে তোমাকে সঙ্গ দিতে যাই। কেমন চমকে দিয়েছি বলো? সে আর বলতে। তবে আজ কিন্তু আমি বাড়িতে একা নই, একজন অতিথি এসেছেন। অতিথি? আমাদের আবার অতিথি কোথা থেকে আসবে? তোমার বা আমার তো 3 কুলে তেমন একটা কেউ নেই। আহা, 3 কুলে না থাক, 14 কুলের খবর কি তুমি রাখো? সেখান থেকেও তো কেউ আসতে পারে। বাবা, এক বেলাতেই এত কথা শিখে গেছো দেখছি। তা কে এসেছেন শুনি? একজন বিধবা মাসিমা এসেছেন। তুমি চেনো? আমি চিনব কি করে? শোনোই না,
3টের প্যাসেঞ্জারে কাশি যাচ্ছিলেন তিনি। মাঝপথে টিকিট হারিয়ে নেমে পড়েছেন এখানে। আবার ট্রেন আসতে আসতে তো সেই রাত 1টা। তাই এখানে এই বাড়িতে চলে এলেন? কি করে এলেন? সঙ্গে কি আছে? মানে কোনো মালপত্র নেই? বাবারে বাবা, উফ, তুমি একেবারে পুলিশ হয়ে গেলে দেখছি। আরে বাবা, আছে আছে, একটা ট্রাঙ্ক আছে, আর উনি একাই আছেন, অন্য কেউ নেই। আসলে উনি কোনো একজন ভদ্রলোকের বাড়িতে একটু বিশ্রাম নিতে চাইছিলেন, তাই এখানকার লোকজনই ওনাকে বুঝেছি। কেমন বয়স বলো তো? বয়স তা হবে ওই 40-50 মতো হবে বোধহয়। তোমার কাছে 40ও যা 50ও তাই। এই তো বুদ্ধির দৌড়। আবার কোথাকার কে তাকে দরাজ সার্টিফিকেট দিয়ে বসে আছো? না গো, যা ভাবছো তা নয়। মাসিমা না সত্যি খুব ভালো গো। মাসিমা? বাবা, আবার সম্পর্ক হয়ে গেছে দেখছি। শোনো শোনো, দুনিয়াটা তোমার মতো এমন সোজা সরল আর বোকা নয়, বুঝেছো? খালি আমাকে এরকম করে। কটায় গাড়ি বললে জানো? আজ রাত 1টায়, তাই তো? এই পাপ আজই বিদায় করবো। আমি নিজে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবো, তবে শান্তি। আস্তে আস্তে, শুনতে পাবেন তো, ওপাশের ঘরেই রয়েছেন। কোত্থেকে যে কারা সব এসে পড়ে কে জানে। জানা নেই শোনা নেই, আচমকা চলে এলো, আর তাকে কিছু বলার নেই। গজগজ করতে করতে হাত মুখ ধুতে চলে গেল গিরিন। মুখটা কালো করে ঘরেই বসে রইল মালতী। আজ অবধি তার কোনো কথায় রাগ করেনি গিরিন। 2-1টা যা স্বাদ আহ্লাদ প্রকাশ করেছে সেসবও মিটিয়েছে সে। তাই এবারও শত মুখ করে স্বামীর কাছে তার নতুন মাসিমার কথা বলতে গিয়েছিল মালতী। কিন্তু গিরিন যে এতটা বিরক্ত হবে তা তো সে জানত না। কলঘর থেকে জামা বদলে ঘরে এলো গিরিন। কি হলো, এভাবে বসে আছো? কিছু না, জল আনছি। পানাসক্তির পুরোটা এখনো ছাড়তে পারেনি গিরিন। আসক্তিটা ছাড়লেও মাঝে মধ্যে পানটা চালিয়ে যায়। আজও আলমারি খুলে সোডার বোতল বের করে ফস করে গেলাসে একটু সোডা মিশিয়ে ফেলল সে। ভজু আর মার দেওয়া চিঁড়ে ভাজা আলু ভাজার জলখাবার সাজিয়ে গেলাস নিয়ে বসলেই মনটা কেমন দিলদরিয়া হয়ে যায় তার। কয়েক চুমুক দেওয়ার পরে মুখের হাসিটা আবার ফিরে এলো। ফুরফুরে মেজাজে মালতীকে সবে কি যেন একটা বলতে যাবে, এমন সময় তাদের ঘরের সামনে নিঃশব্দে এসে দাঁড়ালেন সেই কাশিবাসিনী। আরে তুমি না কি যে করো! ও মা, মাসিমা আপনি কখন এলেন? আসুন না, ভেতরে আসুন। সস্নেহ দৃষ্টি নিয়ে গিরিনের দিকে একটানা তাকিয়ে রইলেন তিনি। তার সেই দৃষ্টির দিকে চোখ পড়তেই খাবার দাবার ছেড়ে বাইরে উঠে এলো গিরিন। ঢিপ করে তার পায়ে প্রণাম করল সে। থাক থাক বাবা, থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আপনি এখানে এসেছেন বলে যে কি আনন্দ পেয়েছি বলে বোঝাতে পারবো না। তা আপনি তো শুনছি কাশি যেতে গিয়ে নাকি? হ্যাঁ বাবা, দেখো না আমার টিকিটটা হারিয়ে গেল। তা ওই তোমাদের চেকার সে কি আর থাকতে দেয় ট্রেনে? তা স্টেশনে নেমে একটু বিশ্রাম নেওয়ার জন্য এদিক ওদিক জিজ্ঞেস করে এই সকলে মিলে তোমাদের বাড়িটাই দেখি। বেশ তো, ভালোই করেছেন। বলি, তোমাদের বড্ড অসুবিধে ফেলে দিলাম না বাবা? না না, বেশিক্ষণ না, এই আজ রাত 1টাতেই তো ট্রেন। একটু রাত নামলেই না হয় স্টেশনে চলে যাব, ওখানে গিয়ে বসে থাকবো। এই শীতের রাত 1টায় স্টেশনে গেলে একেবারে মারা পড়বে। আমি বরং কাল দুপুর 3টে ট্রেনে আপনাকে তুলে দেবো, কেমন? সেখানে খুব একটা বিশেষ দরকার তো কিছু নেই নাকি? না মানে তা অবশ্য নেই। তাহলে আর কি, আজকে দিনটা থেকে যান, কেমন? কাল সব ব্যবস্থা হয়ে যাবে। বেশ বাবা, বেশ। গায়ে শাল চাপিয়ে হাতে একটা ছড়ি নিয়ে পান চিবোতে চিবোতে হোশ মেজাজে বেড়াতে গেল গিরিন। রাত 10টার আগে সে যে ফিরবে না একথা জানে মালতী। মাসিমার সঙ্গে সে যে হেসে কথা বলেছে এতেই মালতী খুশি। রাত প্রায় 10টা বাজতে চলল। গিরিনের পাত্তা নেই। তার নতুন মাসিমাকে
খাইয়ে শুইয়ে দিল মালতী। মাসিমা, আপনি এবার শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ভজু আর মাও নাক ডাকাচ্ছে। মালতীও প্রায় ঘুমিয়েই পড়েছিল। এমন সময় গিরিন ফিরল। দাঁড়াও, খুলছি। খটখট আওয়াজ শুনে দরজা খুলতেই মালতীকে জড়িয়ে ধরল সে। খুশিতে একেবারে ডগমগ হয়ে আছে গিরিন। ওমা, এ আবার কি? কি গো, হঠাৎ কি হলো তোমার? লটারি পেয়েছো নাকি? প্রায় সেরকমই। বদলির খবর নিয়ে এলাম গো। বদলি? তাড়িঘাটে বদলি হবে আমার। চটপট গুছিয়ে নাও। সে কি? 3-4-5 মধ্যেই ওখানে জয়েন করতে হবে। তা মাইনে টাইনে কিছু বাড়লো? সে এমন কিছু নয়, বোধহয় 5 টাকা করে বাড়বে। কিন্তু বাড়তি রোজগারের সুযোগটা তো আছে, তাই বা কম কি? পরদিন সকাল অবধি গিরিনের মেজাজটা বেশ ফুরফুরেই রইল। কিন্তু যেই সকালবেলা সেই কাশিবাসিনীর সঙ্গে দেখা হলো তার, অমনি মেজাজটা গেল খিঁচড়ে। স্নান করতে যাচ্ছিল গিরিন। উঠোনে যেই ভদ্রমহিলাকে সে দেখতে পেল, অমনি তড়িঘড়ি ঘরে ফিরে এলো সে। ভুরু কুঁচকে গেছে তার, মুখে এক রাশ বিরক্তি। মালতী তখন সবে সবে চায়ের জল চড়িয়েছে। মালতীকে গিয়ে বলল, কি ব্যাপার? কি আবার? ওই মহিলা এখনো যায়নি? বলো যে কাল রাত্রে একটা ট্রেনে চলে যাবে। ওমা, সে কি গো? উনি তো যেতেই চেয়েছিলেন, মনে নেই? তুমি নিজেই না ওনাকে যেতে বারণ করলে, বললে তো যে আজ দুপুরবেলা যেতে। ভুলে গেলে? আজই 3টের আগে আমাদের কুলিটাকে পাঠিয়ে দেব। 3টের ওই প্যাসেঞ্জারে মহিলাকে তুলে দিয়ে আসবে সে। আচ্ছা, দেখো যেন আজই বিদেয় হয়। আর হ্যাঁ, যাওয়ার সময় দেখে নিও আমাদের জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। কিছু বলা তো যায় না। কি যে বলে না মাঝে মাঝে। কাঁধে গামছা ফেলে হনহন করে স্নানে যায় গিরিন। ফিরে এসে নাকে মুখে গুঁজে অফিসে দৌড়ো এসে। যাওয়ার আগে আর এক প্রশ্ন মনে করিয়ে দিয়ে যায় যে যেন আজই দুপুরের মধ্যে বাড়ি খালি করে মালতী। মালতী শুধু নিঃশব্দে শুনে গেল, একটাও কথা বলল না। স্বামী চলে গেলে মাসিমাকে ডেকে স্নানে গেল সে। মাসিমার নামটা তার জানা হয়নি। মনে মনে ভাবল, থাক, মা মাসিদের আবার আলাদা করে কোনো নাম হয় নাকি? নাম জেনেই বা সে কী করবে? মাসিকে মাসি ডেকেই তো সবচেয়ে আনন্দ। প্রাণ ভরে স্নান করল মালতী আজ। মাসিমার কাপড় শুকোতে দিয়ে চুল বাঁধার সরঞ্জাম বের করল সে। এদিকে কাশিবাসিনী তখন আহ্নিক করছিলেন। পুজো শেষ করে মালতীর কাছে এসে দাঁড়ালেন তিনি। অমে। হ্যাঁ মাসিমা। দেখি, এদিকে এসো। বলি, তোমার চিরুনি কানা দাও তো দেখি একবার। হ্যাঁ, ইস, চুলের কি ছিঁড়ি করে রেখেছো বাবা। তা কদিন পরে ওখান থেকে তো বাঘ ভাল্লুক বেরোবে। হ্যাঁ, আসলে সংসারের চাপে সময় হয়ে ওঠে না মাসিমা। আর আমার তো মা কাকিদের কাছ থেকে কখনো চুল বাঁধা শেখা হয়ে ওঠেনি, তাই ওই নিজেই যা পারি তাই করি। এসো এসো গো মেয়ে, আজ আমি বরং নিজের হাতে তোমার চুল বেঁধে দিই। হ্যাঁ, না না এমা, এসো না গো, আমার কাছে সরে এসে বসো। ভয় নেই মা, আমি কোনো আজাদ কুজাতের মহিলা নই। এ কি, ছি, কি যে বলেন না। কি বলবো মা, এই কদিনে তোমার ওপর আমার বড় মায়া পড়ে গেছে গো। এই তোমায় ছেড়ে চলে যেতে হবে ভাবলেই আমার মনটা কেমন ভারী হয়ে উঠছে। আপনি চলে যাবেন ভাবলে আমারও মনটা কেমন হু হু করছে। কারোর সঙ্গে যে কথা বলবো এমন কেউ নেই এখানে। আপনি এসেছিলেন বলে তবু দুটো কথা বলে বাঁচলাম। তা যা বলেছ মা, আমি বুঝি। তোমার স্বামী বেরিয়ে যাওয়ার পরে আর কার সঙ্গেই বা কথা বলবে? ঠিকই তো, তিনি থাকলেই বা আর কটা কথা বলেন? হয় কাজ, নইলে বেড়ানো, এই তো করেন তিনি।
আমার কথা আর ভাবেন কোথায়? সব মেয়েরই এই কপাল গো মা, সবার এক কপাল। একটা কথা বলবো মাসিমা, আজ না হয় নাইবা গেলেন, আরো দুদিন থাকুন না। আপনি চলে গেলে আমার যে বড় কান্না পাবে। এই দেখো মেয়ের কাণ্ড। ও মা গো, ও গো মেয়ে, কেঁদো না মা, অমন করে না, কাঁদে না মা, কাঁদে না। তোমাকে ছেড়ে যেতে তো আমারও ইচ্ছে নেই, কিন্তু বড় ভয় হয় জানো। ভয়? কিসের ভয় মাসিমা? আমি থেকে গেলে তোমার স্বামী যদি কিছু মনে করেন। না না, কি আবার মনে করবেন? তিনি তেমন মানুষ নন। তিনি জোর গলায় কথাটা বলল বটে মালতী, তবে মনে মনে একটু দমে গেল। সত্যিই তো গিরিনের কথাটা তো তার মাথায় আসেনি। আজ সকালে বেরোনোর আগেই তার যে মূর্তি সে দেখেছে, তারপর ফিরে এসেও যদি এই মহিলাকে দেখতে পায় গিরিন, তাহলে আরও কতটা রাগ করতে পারে সেটা ভাবতে গিয়েই একটু থমকে গেল মালতী। কিন্তু পরক্ষণেই তার মনে হলো রাগ করবে তো করবে, সে এমন কিছু বিরাট অপরাধ করে তো ফেলেনি। সে যে এই বিদেশ বিভূঁই জায়গায় একা একা সংসার ঘাড়ে করে ঠেলে মরছে, নিজের বলতে তার কেউ নেই। কই, এই নিয়ে তো তার স্বামী কোনোদিন তাকে একটাও কথা বলেনি। আজ যখন কথা বলার মতো একজনকে খুঁজে পেয়েছে সে, তখন কেনই বা তাকে নিজের কাছে ধরে রাখতে পারবে না সে? হ্যাঁ, এই অধিকার তার নিশ্চয়ই আছে। মনে মনে নিজের সঙ্গে নিজেই খানিক যুদ্ধ করল মালতী। যুদ্ধে তার নিজের যুক্তিগুলোকেই পর পর সুন্দর করে সাজিয়ে রাখল। বলা বাহুল্য, তার নিজের যুক্তিগুলোই জিতল। এবার স্বামী ফিরে এলে তার সামনে অকাট্যভাবে সেই যুক্তিগুলোই শুধু তাকে সাজিয়ে দিতে হবে। গিরিন ফিরে এলে সে কি কি বলবে, কিভাবে রাগ করবে, অভিমান করবে, ভেতরে ভেতরে সে মহড়াটাও দিয়ে রাখল মালতী। মালতীর মনের যুক্তি কিন্তু তার মনেই রইল। একটা বেজে গেল, দুটো বেজে গেল, এমনকি তিনটেও বেজে গেল। মাসিমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ এলো না। এ কি, সময় হয়ে গেল তো, এখনো তো কই কোনো লোক পাঠালো না। মাসিমা মালতীর বুক থেকে যেন পাথর নেমে গেল। এতক্ষণে প্রাণ খুলে গল্প জুড়ে দিল সে। জানেন তো মাসিমা, আমার দেখতে দেখতে বিকেল গড়িয়ে এলো। এ বাড়িতে বিকেলের জলখাবারটা বাজার থেকেই আনিয়ে রাখে মালতী। ভজু আর মাকে জলখাবার আনতেই পাঠাচ্ছিল সে। এমন সময় তার নতুন মাসিমা বলে উঠলেন, ও মা, বাজার থেকে জল খাবার আনাচ্ছ কেন গো মেয়ে? কেন মাসিমা? ওহো, তোমারই বা দোষ কি? আসলে মা মাসিদের হাতের জল খাবার কখনো পাওনি তো, তুমি বা বুঝবে কি করে বাছা। আজ আমি নিজে তোমাকে নিজের হাতে রান্না করে খাওয়াবো। এ কি, না না মাসিমা, এই দুদিনের জন্য এসে আপনি আবার হাত পুড়িয়ে রান্না করবেন কেন বলুন তো? ও মা, শোনো মেয়ের কথা। কি বলছো তুমি? নিজের লোকের জন্য রান্না করলে তাকে বুঝি হাত পোড়ানো বলে? এই নাও, ও ভজুয়ার মা, বলি এই একটা টাকা নিয়ে বাজার থেকে একটু সুজি আর একটু ময়দা এনে দাও তো দেখি। আচ্ছা, ঠিক আছে। কি, না 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 না, কখনো নয় মাসিমা, আপনি না হয় রান্না করবেন, কিন্তু ওই টাকা দিয়ে জিনিস আনাচ্ছেন কেন? আপনি না অতিথি? না না, এই টাকা কখনো দিতে পারবেন না। মেয়ের রাগ দেখো। ও মেয়ে, তুমি আমাকে চেনো না, আমায় দেখো নি, তা সত্ত্বেও যে এত যত্ন আত্তি করছো, তার কোনো দাম নেই বুঝি? মাসিমা, আমি তোমার জন্য বুঝি পাল্টা কিছু করতে পারি না? ভারী তো যত্ন করেছি, কতটুকুই বা পারি আমি? তুমি যা করেছো মা, তাই বা কে করতে পারে আজকের দিনে?
যাও গো ভজুয়ার মা, যাও, আমাকে ওই দরকারি জিনিসপত্রগুলো এনে দাও। এই পাগলি মেয়েটাকে আজ আমি না হয় কিছু রেঁধে খাওয়াই। গিরিনের আসতে আজ অনেক রাত্রির হলো। অফিসের কাজ সারতে সারতে লোক পাঠানোর কথা তার মনে ছিল না। বাড়ি ফিরেই 7 হাত জিভ বের করে কাশীবাসিনীর কাছে ক্ষমা চাইল গিরিন। তারপর খেতে বসে তার চক্ষু তো চড়ক গাছ। লুচি, মাছের তরকারি, মোহনভোগ, আহা, রান্নার কি অপূর্ব স্বাদ! খেতে খেতে কি যেন ভাবতে লাগলো গিরিন। স্বাদটা যে সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে সে কথাটা বুঝতে পারছে মালতী, কিন্তু ভাবনাটা যে কিসের সেটা তার মাথায় ঢুকছে না। কি কেমন লাগছে? এসব কে রান্না করলো? তুমি? না না, আমি না, মাসিমা করেছেন। বাজারটাও নিজে টাকা দিয়ে করিয়েছেন জানো। আচ্ছা, উনি কি মাংস রাঁধতে পারেন? জিজ্ঞেস করো না। না, সে না হয় করলাম, কিন্তু মাংস খাবে কে? তুমি? আরে না না, আমার এই অফিসের লোকজন একেবারে ছেঁকে ধরেছে। যাওয়ার আগে তাদের ভোজ দিতে হবে, তাই ভাবছি। ভোজুয়ার মায়ের রান্না তো মুখে রোচে না। তুমিও এতজন লোকের রান্না যদি সামলাতে না পারো। সে না হয় করবো খন। যদি উনি পারেন তাহলে পরশুই ভোজ দেব। আর তো সময়ও নেই, কিন্তু পরশু অবধি ওনাকে রেখে দিতে হবে। তাই বুঝি? আমি এক্ষুনি জিজ্ঞেস করছি। মাসিমা, ও মাসিমা। মালতীর নতুন মাসিমা তার কথা ফেলতে পারেন না। আহ্লাদি গলায় যখন সে জিজ্ঞেস করতে গেল, মাসিমা তার মুখে হাত বুলিয়ে হেসে বললেন, এটুকু কাজ তিনি ঠিক পারবেন। নাচতে নাচতে গিরিনের কাছে এসে কথাটা বলল মালতী। এই শুনছো, মাসিমা পারবেন বলেছেন। গিরিনও নিশ্চিন্ত হলো। স্বামী স্ত্রী মিলে এবার বাজারের ফর্দ করতে বসে গেল। যা যা বললাম সব ঠিক করে লিখেছো? ফর্দ মিলিয়ে বাজার, পাঁঠা বলি, মাংস রান্না সবই নির্বিঘ্নে হয়ে গেল। অতিথিরাও খেয়ে দিয়ে তুমুল তারিফ করতে করতে যে যার বাড়ি ফিরল। কিন্তু রান্নাবান্নার হাঙ্গাম করতে গিয়ে বাজারে 30 টাকার মতো দেনা হয়ে গেল গিরিনের। এদিকে মালতীর হাতও একদম শূন্য, মাত্র 2 টাকা 14 আনা পড়ে আছে। গিরিন বলল, এখন উপায়? কালই তো তাড়িঘাটে চলে যাব, বাজারে ধার রেখে যাব কি করে? আর এরাও বা আমাকে ছাড়বে কেন? সে কি গো, এমা, আমার কাছে টাকা না থাকলে কোত্থেকে দেব? তাহলে কাল এত খরচপত্র করতে গেলে কেন? আরে লোক খাওয়াতে গেলে একটু খরচা হবে না? কি যে বলো। আমি আর কি বলবো, এই শেষ বেলায় তোমাকে এখন কে টাকা দেবে শুনি? ও মাসিমা, কিছু মনে করো না বাবা, এ ঘরের কাছেই ছিলাম। তোমাদের সব কথাগুলোই আমার কানে গেছে। তা বলছিলাম কি, আমার কাছে কিছু টাকা আছে, তোমাদের যা লাগবে আমার থেকে নাও না তোমরা। যদি 30-এর কিছু বেশি লাগে। না না না, একদম একদম না। এ কি কাণ্ড! হে মা, জি জি জি, আপনি কেন দেবেন? কেন দেব না বাবা? তোমরা কি আমার পর নাকি? নিজের লোক মনে করে ঘরে আশ্রয় দিয়েছ, আর আমি তোমাদের জন্য এটুকু করতে পারবো না? আর তাছাড়া ধার হিসেবে দিচ্ছি তো, পরে না হয় সময় মতো শোধ করে দিও। মাসিমা, কিন্তু আপনাকে কোথায় খুঁজে পাবো? তোমরা তাড়িঘাটে গিয়ে খানিক থিতু হয়ে বসো না, আমি না হয় কাশি থেকে তোমাদের কাছে এসে ঘুরে যাব। তাহলে কাজ করুন না, আমাদের সঙ্গে আপনিও তাড়িঘাটে চলুন না। 3-4-5 থাকলেই আপনার টাকা কটা আমি শোধ করে দিতে পারবো। হ্যাঁ মাসিমা, উনি তো একদম ঠিক কথা বলেছেন। চলুন, আপনিও আমাদের সঙ্গে চলুন। সে না হয় দেখা যাবে খন। এখন তুমি একটু এসো তো মা। হ্যাঁ মাসিমা, আমার থেকে টাকা কটা নিয়ে যাও। এসো এসো আমার সঙ্গে। আচ্ছা।
সেদিন রাতে স্ত্রীকে নিয়ে তাড়িঘাটে রওনা দিল গিরীন্দ্রনাথ। সঙ্গের জিনিসপত্র খুব একটা বেশি নয়। ভজু আর মা খুব খানিকটা কান্নাকাটি করলো, কিন্তু তাদের সঙ্গে যেতে সে রাজি হলো না। মাঝে মাঝে এসো কেমন। গিরিন আর মালতীর সঙ্গে তাড়িঘাটের ট্রেনে চড়ে বসলেন সেই কাশীবাসিনী। গিরিন আর মালতী দুজনেই তাকে দিলদার নগরে নামার জন্য অনেক অনুনয় বিনয় করল, কিন্তু কাশীর টিকিট হাতে নিয়ে ট্রেনেই বসে রইলেন মালতীর নতুন মাসিমা। এই ট্রেনই সোজা কাশী যাবে। যাওয়ার সময় মাসিমার হাত দুখানা ধরে কেঁদে ফেলল মালতী। ছি ছি মা, কাঁদে না, অমন করে কাঁদতে আছে। তুমি বরং নতুন জায়গায় গিয়ে মন দিয়ে সংসার করো, বুঝলে? আমি ঠিক খুঁজে খুঁজে চলে আসবো খন। দেখো তখন যেন আমায় ফিরিয়ে দিও না। কি যে বলেন না আপনি। দিলদার নগরে নেমে তাড়িঘাটে ট্রেন ধরল গিরিন আর মালতী। সকাল প্রায় 7টার সময় স্ত্রীকে নিয়ে তাড়িঘাটে এসে নামল গিরিন। সরকারি বাড়ি ঠিক করাই ছিল। মালপত্রগুলো সব সেখানে পৌঁছে দিয়ে অফিসার বাবুদের সঙ্গে দেখা করতে বেরোলো গিরিন। আর ঘরে ঢুকে তোরঙ্গ খুলে বসলো মালতী। এত জিনিসপত্র সব গোছগাছ করতে হবে এবার, কত কাজ। জিনিসপত্র সব গোছগাছ করতে হবে তো। এই তোরঙ্গতেই তার দামি জিনিসপত্র ঢোকানো আছে, তাই সবার আগে সেটাকেই ফাঁকা করতে হবে। শাড়ির ভাঁজে লুকিয়ে গয়নার বাক্সটা এনেছে মালতী। এবার ওপরে থাকা শাড়ি গামছা সরিয়ে তোরঙ্গের মাঝামাঝি হাত ঢুকিয়ে গয়নার বাক্সটা বার করতে গেল সে। কিন্তু কোথায় বাক্স? নেই তো। এখানেই তো রেখেছিলাম। হ্যাঁ, কি অদ্ভুত, আমি তো শাড়ির ভাঁজেই গয়নার বাক্সটা এনেছি। ও কোথায় গেল? নেই তো এখানে। ইতি উতি করে সমস্ত দিক নেড়ে ঘেঁটে দেখতে লাগলো, খুঁজতে লাগলো মালতী। শেষে তোরঙ্গ থেকে সমস্ত নামিয়ে আঁতিপাতি করে খুঁজলো। এখানে রাখলাম নাকি? কোথায় এনে রাখলাম? কই, কি কোথাও তো পাচ্ছি না। কই বাক্স? আমার আমার গয়নার বাক্স কোথায়? কিন্তু না, গয়নার বাক্স সে পেল না। অথচ এই তোরঙ্গেই সে বাক্সটা ঢুকিয়ে রেখেছিল, এ কথা তার বেশ মনে আছে। কুলকুল করে ঘামতে শুরু করলো মালতী। পাগলের মতো সমস্ত ব্যাগ বিছানা উপুর করে ফেলে খুঁজতে লাগলো এবার। কিন্তু না, বাক্সটা কোথাও নেই। সর্বনাশ, এবার কি হবে? অনেকগুলো গয়না ছিল মালতীর, কয়েক লক্ষ টাকার পুঁজি, তাদের দুর্দিনের সম্বল ওগুলো। সেগুলো সব চলে গেল। কিন্তু গেল কি করে? ট্রেনে তো একবারের জন্য সেই তোরঙ্গ সামনে থেকে তারা নড়েনি। তাহলে তাহলে কে নিল? কিভাবে নিল? কিছুতেই ভেবে উঠতে পারল না মালতী। কি করবে, কোথায় যাবে, কোথায় খুঁজবে, কিচ্ছু বুঝতে পারল না। সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছত্রাখান করে মাথায় হাত দিয়ে বসে শুধু ফুলে ফুলে কাঁদতে লাগলো মালতী। আধ ঘন্টাটা পরে গিরিন ফিরে এলো। মালতী, মালতী শুনছো? আরে আরে দরজাটা আটকাওনি কেন? চেনা নেই জানা নেই, সদরের দরজাটা খোলা। ও মালতী, আরে এ কি অবস্থা? সব এমন ছত্রাখান করে বসে আছো। কি হয়েছে তোমার মালতী? গো, আমার সর্বনাশ হয়েছে গো। আমার গয়নার বাক্সটা আমি পাচ্ছি না। কি বলছো? কি সব ভালো করে খুঁজেছো তো? আমি সমস্ত তন্ন তন্ন করে খুঁজেছি, কিচ্ছু বাকি রাখিনি, কোথাও নেই। কান্না থামাও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা শোনো শোনো, ট্রেনে কি ওই কালো তরঙ্গটা খুলেছিলে? একটা শাল বের করে গায়ে চাপা দিয়েছিলাম। আচ্ছা বাক্সটা তখন পড়ে ঝরে যায়নি তো? না না, অসম্ভব। বাক্সটাই এই তোরঙ্গের মাঝামাঝি ছিল, ওখানে হাত দিইনি তো।
চাবিটা কোথায় রেখেছিলে মনে আছে? হ্যাঁ, আমার কোমরে গোজা ছিল, তারপর ঘুমিয়ে পড়েছি। বুঝেছি, তোমার ওই মাসিমাই সরিয়েছে। ঘুমিয়ে পড়ার পরে নিঃশব্দে চাবিটা হাতিয়ে বাক্সটা বার করে নিয়েছে। তোমার যা মরার মতো ঘুম। মাসিমা, কি বলছো তুমি? আবার কি? তাই তো বলি, গায়ে পড়ে অত আলাপ, অত আত্মীয়তা কেন? পেটে পেটে কি সাংঘাতিক কৌশল দেখেছো তো? এটা হতে পারে না। আচ্ছা শোনো, ওই মহিলার নাম জানো তো? কোথায় থাকে কিছু বলেছে? নাম না, মাসিমাদের আবার নাম কি? অত বড় মানুষটা, ওসব আমি জিজ্ঞেস করিনি। কাশিতে কোন একটা মঠে যেন বলেছিলেন থাকেন। আবার কি? খুব জেনেছো। আরে কাশিতে 256টা মঠ আছে। এখন এখন কোন মঠে ওই মহিলা থাকে সেটা খুঁজবো কি করে? আর কিছু জেনেছো? উনি নিতে পারেন না। আমি মনে হচ্ছে ওই খগলের বাড়িতেই ফেলে এসেছি। চুপ 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 করো, একদম চুপ করো, অনেক হয়েছে। এইসব মহিলাকে তুমি চেনো না, দুনিয়ার কিচ্ছু জানো না তুমি। এরা পারে না এমন কিছু নেই, এরা আসলে পাকা একটা চোর। সারা পৃথিবীতে এই করে বেড়াচ্ছে। এদের বয়স, পোশাক, স্বভাব দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না। সেই সুযোগে এরা কাজটা হাসিল করে ফেলবে। না না, অসম্ভব। না, আমি মাসিমাকে ভুল চিনিনি। আমার মন বলছে উনি। আরে রাখো তো তোমার মন, এখন আমার কথার উত্তর দাও। আচ্ছা, ওই মহিলা কখনো তোমার গয়না দেখতে চেয়েছিল? মানে চেয়েছিল তো, ওই সেই ভোজের দিনে বললেন, মা তোমার কি গয়না আছে দেখি। আর তুমি অমনি নাচতে নাচতে সব দেখালে? বারে আমাকে মেয়ের মতো ভালোবাসেন, নিজের মুখে দেখতে চেয়েছেন, আর আমি দেখাবো না? হ্যাঁ হ্যাঁ, তা তো দেখাবেই, তা তো দেখাবেই। ওনাকে বাক্স সদ্য ধরে দেবে, নিয়ে যান বলে নিজের যা আছে সব ওনার হাতে তুলে দেবে মাসিমা জি, তাই না? সত্য সব। শুনে রাখো, ওরা হলো কাশীর ঘাঘু বেশ্যা, উচ্ছন্নে যাওয়া মহিলা। ওরা নয়। এসব কি বলছো তুমি? না 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 না, আমাকে এসব বলে কোনো লাভ নেই। আমি পুলিশে টেলিগ্রাফ করতে যাচ্ছি। না না, তুমি এইসব করো না, তুমি আমার কথাটাই। এবার দয়া করে দরজাটা বন্ধ করো। দেখতে দেখতে আরও 2 সপ্তাহ কেটে গেল। এই নতুন জায়গায় এসে বিস্তর কাজ বেড়েছে গিরিনের। চোখে কানে দেখতে পায় না সে। কাজ বাড়ার সঙ্গে সঙ্গে উপরি রোজগারও বেড়েছে অবশ্য। কাঁচা পয়সা হাতে আসছে, তাই কিছুটা হলেও গয়না হারানোর শোক ভুলেছে তারা। আর পুলিশও এখনো পর্যন্ত কোনো খবরই দিতে পারেনি। গিরিন অফিস করে বাড়ি আসে, সুখ দুঃখের গল্প করে তারা তখন। মাঠে ঘাটে আদারে বাদারে বেড়াতেও যায় মাঝে মাঝে। তারিঘাট প্ল্যাটফর্মের একেবারে পাশেই তার বাড়ি। দরজায় দাঁড়ালেই ট্রেন, গাড়ি, লোকজন সব দেখা যায়। কোনো কিছুর আওয়াজ পেলেই হলো। যাই করুক না কেন, সে সব ফেলে ঠিক ছুটে আসে মালতী, যেন সে না এলে সব ব্যর্থ হয়ে যাবে। যা যা ঘটার কথা কিছু ঘটবে না। আজ দুপুরবেলা সবে খাওয়া শেষ হয়েছে তার। এমন সময় একটা ট্রেন এলো। এঁটো হাতেই জানলাটার কাছে ছুটে এলো মালতী। ছোট্ট জানলাটা দিয়ে যা দেখতে পেল তাতে উদ্বেগে, আনন্দে, উত্তেজনায় তার হৃৎপিণ্ডটা একেবারে চলকে উঠে যেন গলার কাছটায় এসে আটকে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন সেই কাশীবাসিনী। কি যেন জিজ্ঞাসা করছেন একজনকে। একজন কুলি হাত তুলে গিরিনের বাড়িটা তাকে দেখিয়ে দিচ্ছে। কোনো রকমে হাত মুখ ধুয়ে অপেক্ষা করতে লাগলো মালতী। নিজের বুকের ঢিপঢিপটা নিজের কানেই শুনতে পাচ্ছিল সে। প্রাণপণে 2 হাত জোর করে প্রার্থনা করতে থাকে সে। মাসিমা যেন গয়না চুরি আর পুলিশ নিয়ে কোনো কথা জানতে না পারেন। ঠাকুর ঠাকুর, আমাকে এই লজ্জার হাত থেকে উদ্ধার করো ঠাকুর। মাসিমা যে গয়না নেননি এ বিশ্বাস মালতীর ছিল, আর আজ সেই বিশ্বাসটাই পাকা হলো। চোর আবার কখনো নিজে এসে হাজির হয় নাকি? গিরিনকে এতবার বলেছিল সে, তার একটা কথা যদি শোনে। কান পেতে দাঁড়িয়ে রইল মালতী। দরজায় আওয়াজ হতেই ছুটে এসে দরজাটা খুলে দিল সে। মা,
এসেছেন? আসুন আসুন মা, দাঁড়ান দাঁড়ান, আগে একটা প্রণাম করি। থাক থাক মা থাক, বেঁচে থাকো, সুস্থ থাকো। ভালো আছেন মা? শরীর টরীর সব? হ্যাঁ, ওই আর কি। আপনি স্নানটা সেরে আসুন, ওইদিকে কলঘর, আমি না হয় এক্ষুনি দুটো ভাত চড়িয়ে দিই। না মা থাক। হ্যাঁ, তোমাকে আর ভাত বসাতে হবে না। মানে? আজ আমার একাদশী, আর স্নান আমি করেই এসেছি। আপনার কি কিছু হয়েছে মা? মুখটা কেমন যেন দেখাচ্ছে, গলাটাও কেমন। আমি তোমাদের গয়নার বাক্স চুরি করেছি বলে কাশিতে পুলিশ পাঠিয়েছ তোমরা, তারপরেও আবার জিজ্ঞেস করছো যে আমার কি হয়েছে। বাহ, মা মা বিশ্বাস করুন, এ কথা এ কথা আমার একদিনও মনে হয়নি। আমি জানি আপনি কখনোই এই কাজ করতে। কিন্তু তোমার স্বামীর তো তাই ধারণা, তাই না? পুলিশ তো তিনিই পাঠিয়েছেন না? এত বড় শহরে এতগুলো মঠের মধ্যে থেকে পুলিশ যে আপনার মঠটা খুঁজে পেয়ে আপনার কাছ অব্দি পৌঁছে যাবে, তিনি বোধহয় এতটা ভাবেননি। কালই বলছিলেন এত লক্ষ কোটি মানুষ আছে সেখানে, কে আর কার খোঁজ পাবে। পুলিশ চাইলে সব পারে, পৌঁছে তো গিয়েছিল, এবং আমাকে তারা খুঁজে বারও করেছিল। আর তারপর কি জুলুমটাই না করেছে আমার উপর। শেষে নগদ 200 টাকা ঘুষ দিয়ে তবে রেহাই পেলাম। যাকে সে কথা আর তোমাকে বলে লাভ নেই। আমাদের সঙ্গে আত্মীয়তা করে আপনার খুব শিক্ষা হলো না মাসিমা? বাবা, খুব মেঘ করেছে দেখছি। ও বাবা, জল না হলে বাঁচি। তা তোমার স্বামী কখন ফিরবেন? সন্ধে হয়ে যাবে, আর বৃষ্টি হলেই বা কিসের অসুবিধে? আপনি তো আজ থাকবেন। তুমি বড় ছেলে মানুষ মালতী, বড় ছেলে মানুষ। যার নামে চুরির অপবাদ দিয়েছ, তাকে আবার আদর যত্ন করে বাড়িতে থাকার কথা বলছো? না মা, এখানে আমার আর থাকা হবে না। আমি আজ রাতের গাড়িতেই ফিরে যাব। কাশীর অনেকেই শ্রীক্ষেত্র যাচ্ছে, আমিও তাদের সঙ্গে জগন্নাথ দর্শনে যাব। তাহলে আবার কবে ফিরবেন? সে কথা জেনে আর কি হবে মা? হ্যাঁ, আমার সঙ্গে কি আর দেখা হবে তোমার? না, তুমি বরং একটা কাজ করো। দেখি, এসো আমার কাছে একটু সরে এসো দেখিনি। হ্যাঁ, এই বাক্সখানা। বাক্স? কি আছে মাসিমা ওই বাক্সে? বাক্সে আমার কম বয়সের কিছু গয়না আছে। গয়না? তাই সব তো আর কোনো কাজে লাগবে না আমার। মাসিমা, আপনার গয়না? এসো মা, এসো। এগুলো তুমি পরো। কি বলছেন? কি? আমি কেন পরবো? টিনের বাক্স খুলে একটা পোঁটলা বার করলেন সেই কাশীবাসিনী। লাল শালুতে মোড়া বেশ ভারী একটা পোঁটলা। খুব সাবধানে সেই পোঁটলাটা খুলে ধরলেন মালতীর সামনে, আর সঙ্গে সঙ্গে মালতীর দুটো চোখ যেন ঝলসে গেল। সোনা, রূপো, হিরে, মতি, চুনি, পান্নার গা থেকে ঠিকরে বেরোচ্ছে আলো। অত ভারী ভারী জড়োয়ার গয়না দেখে মালতীর মাথা ঘুরতে লাগলো। এত দামি গয়না সে কখনো দেখেনি। গয়না যে এরকম হতে পারে তাই তো সে জানে না। এত অসংখ্য পাথর, কোনোটা লাল, কোনোটা নীল, কোনোটা সবুজ, সেগুলোর দাম যে কত হতে পারে তা সঠিক না জানলেও আন্দাজ করে নিতে কোনো অসুবিধা হলো না তার। মালতীর মনে হচ্ছে সে বুঝি স্বপ্ন দেখছে।
কোনো রকমে একটু ধাতস্থ হয়ে বলল, এত গয়না? এ নাও, দেখো দেখো, এই হারটা দেখো, আর এই বালা দুটো দেখো তো তোমার হাতে হয় কিনা। এ নাও, এই চুড়িটা উপরে দেখো। রূপো, মধ্যে চুনি, পান্না, হিরে, এত ভারী জড়োয়ার গয়না, এইসব আপনি আমাকে কেন দেবেন? এত গয়না? হ্যাঁ মা, এই সব গয়না, এগুলো সব তোমার। নাও, এগুলো নাও তুমি। আমার? দেখি দেখি হাতটা দেখি। এসো, আমি পরিয়ে দিই। আমি? না না, এইসব তো আপনার গয়না, আমি কেন নেব? এসব আমার চাই না মাসিমা, এসব আপনি গুছিয়ে রাখুন। আবার বড়দের মুখের ওপর কথা বলেছি নিতে, নাও। না না, আপনি বললেই হলো নাকি? কোন অধিকারে আমি এগুলো নেব? তোমার অধিকার আছে বলেই তো এগুলো তোমায় দিয়ে যাচ্ছি। অধিকার? এসো এসো মা, নাও এগুলো, এমন করে না বলতে নেই। অধিকার? এইসবে আমার অধিকার আছে মানে? আপনি কি বলছেন এসব? হ্যাঁ মা, তোমার অধিকার। তোমাকে সে কথা বলবো বলেই আজকে আমি তোমার কাছে এসেছি। আজ চলে যাওয়ার আগে সে কথাগুলো তোমাকে বলতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। এ কি বলছেন মা? কোথায় যাবেন আপনি? আমরা না হয় একটা ভুল করেই ফেলেছি, ছেলে মেয়েদের মায়েরাই তো ক্ষমা করে, বলুন। আপনি তেমন করে আমাদের ক্ষমা করে দিন না মা, আমাদের বড্ড ভুল হয়ে গেছে, আপনি আমাদের ক্ষমা করে দিন। কাশীবাসিনী চুপ করে রইলেন। তার চোখের কোলে জলের রেখা দেখতে পেল মালতী, আর নিজের মনেও প্রবল ঝড় উঠল তার, সেই সঙ্গে তীব্র অনুশোচনা। কি কথা বলতে এসেছেন তিনি? মালতীর উপর অভিমান করে কোনো ভয়ঙ্কর সিদ্ধান্ত নেবেন না তো? অজান্তেই বুকটা কেঁপে উঠল তার। ছোট্ট থেকে কোথাও কোনো আশ্রয় কোনোদিন পায়নি মালতী। অল্পদিনের আলাপেই এই মানুষটিকে তার আশ্রয় বলে মনে হয়েছিল। কেমন যেন আঁকড়ে ধরতে ইচ্ছে করেছিল খুব। দুদণ্ড কাছে বসে থাকলে যেন মনটা তার শান্তিতে ভরে যাচ্ছিল। এতদিন পরে বন্ধনের যে সুতোটুকু সে খুঁজে পেয়েছে, সেই সুতোটাও তাহলে ছিঁড়ে যাবে। মালতীর এখন ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। তুচ্ছ দুটো গয়নার চেয়ে এই মানুষটি যে তার অনেক কাছের, অনেক আপন। বেশ খানিকক্ষণ মাথা নামিয়ে চুপ করে থেকে এবার মাথা তুললেন কাশীবাসিনী। ধীর শান্ত গলায় তিনি জিজ্ঞাসা করলেন, আমাকে কি বলে ডাকলে তুমি? মা, মা বলে ডেকেছি আপনাকে। আপনাকে আমার মায়ের মতো মনে হয়, তাই ডেকেছি। তোমার মা যে মারা গেছে এ কথা বিশ্বাস করো তুমি? না, সবাই তো তাই বলেছে, ছোট থেকে তো আমি এটাই জানি। আমি তোর সেই হতভাগিনী মা রে, আমি সেই মা। কি? তুমি? তাহলে মোক্ষদা পিসি যা বলেছিল সব সত্যি? মোক্ষদা কি বলেছিল? মোক্ষদা কুলোটা, কলঙ্কিনী, আমি নষ্ট মেয়ে, তাই তো? চুপ করো, তুমি চুপ করো।
ছোট থেকে যে মায়ের স্মৃতিকে দেবতার মতো পবিত্র বলে জেনেছি আমি, সেই মা কিনা থামলে কেন? বলো বলো, আরো বলো, কি বলেছে তোমাকে মোক্ষদা? আমাকে বলেনি, আমি ঘুমোচ্ছি ভেবে রাঙা পিসিকে বলছিল। আমি সব শুনেছি যে আমার মা বেঁচে আছে, কাশির গলিতে। কাশির গলিতে সে শরীর বেঁচে বেড়ায়, এই শুনেছ তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রামের মোক্ষদার সঙ্গে আমার কাশিতেই দেখা হয়েছিল। তার কাছ থেকেই তোমার কথা শুনেছি। তোমার কথা, জামাইয়ের কথা, তোমাদের খগলের বাড়ির কথা সব শুনেছি। ও তাই বলো? তাহলে তুমি হঠাৎ করে এসে পড়োনি, সব জেনে শুনেই এসেছিলে। তবে কেন কেন এসেছিলে? বলো বলো, কেন এসেছিলে? মোক্ষদা পিসির কথা তো আমি বিশ্বাস করিনি। আমি জানতাম আমার মা তোকে দেখতে বড্ড ইচ্ছে করছিল রে, আমি না এসে পারলাম না মা। আমার সমস্ত ধারণা যে চুরমার হয়ে গেল, আমার জীবন, আমার বিশ্বাস। কেন কেন এলে তুমি? কেন এলে বলো? কারণ সত্যিটা তোমার জানা দরকার মা। তোমার মা যে মরে যায়নি, এই সত্যিটা না জানলে কি হতো বলো? কেমন কি ক্ষতি হতো না জানলে? আমাকে তো আর পাপের ভাগী হতে হতো না। আমার জীবনটা এভাবে না মালতী, না, তোমার জীবনে কোনো কাদা লাগেনি, লাগবেও না। সবটুকু কাদা আমি নিয়ে 14 বছর ধরে তার প্রায়শ্চিত্ত করে যাচ্ছি। তোমার পাপের গয়না আমাকে দিয়ে যেতে লজ্জা করছে না তোমার? কি? না মা, না, এই গয়না আমার পাপের নয় মা। এসব বড় পুণ্যে। আমি কুসুমপুর রাজবাড়ির মেয়ে। এ গয়না আমার বাবার স্মৃতি, আমার মায়ের স্মৃতি। বুকে ধরে এদের আমি বেচতে পারিনি মালতী। এই গয়নাগুলোর টানে এখনো আজও আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। তাই এগুলো আজ আমি তোমাকে দিয়ে গেলাম। ব্যাস, আমার কাজ শেষ। আর আমার বাঁচার কোনো টান নেই। হাসিমা, আর কখনো আমাদের দেখা হবে না। কেন কেন ওই পথে গেলে মা? কেন ওই পাপ পথে গেলে তুমি? কেন 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 কেন? থাক, কেন সে কথা আর নাই বা শুনলে। কার বা কাদের জন্য আমাকে ও পথে গিয়ে পড়তে হলো, না, সেসব কথা তোমায় আমি বলবো না মা। একজনের পা কি তোমার জীবনটা অন্ধকার করে দিল,
বাকিদের পাক আর নাই বা ঘাঁটলাম, থাক, সমস্ত পাপ একা আমারই মাথায় থাক। থাক, হাসিমা, আর গয়নাগুলো একান্তই যদি না পড়ো তাহলে দেব সেবায় বিলিয়ে দিও, কেমন? ভালো দেখো। দরজাটা ভেজিয়ে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যান কাশীবাসিনী। কেমন যেন একটা ঘোরের মধ্যে দাঁড়িয়েছিল মালতী। সম্বিত ফিরতেই বন্ধ দরজার উপর কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল সে। দরজা খুলে বেরিয়ে এসে আর কাউকে দেখতে পেল না। একটা টাঙা তখন খটা খটা আওয়াজ তুলে দূরের পথে মিলিয়ে যাচ্ছে, আর এক রাশ ধুলো উড়ে আসছে। সেই ধুলোর রাশিতে একটু একটু করে ঢেকে যাচ্ছে মালতীর অতীত আর বর্তমান। আর সেই দিকে চেয়ে বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে সে। এবার কি করবে সে কথা জানে না, বুঝতে পারে না মালতী। জানতে বা বুঝতেও চায় না সে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে তার। ভূমিকম্প কি? দরজাটা চেপে ধরে কোন সুদূরের দিকে তাকিয়ে থাকে মালতী। দূরের পথটার মতো তার চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে। শুনলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প কাশীবাসিনী। আজকের প্রশ্ন, কোন জায়গায় বদলি হয়ে এলো গিরিন? গত সপ্তাহের উমা গল্পের প্রশ্ন ছিল, উমার গ্রামের নাম কি? সঠিক উত্তর হল বকুলতলা। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন অনিতা পণ্ডিত, কৃষ্ণা গড়াই, সুদীপ্তা ঘোষ, সৌমিন হাজরা, শফিকুল ইসলাম, প্রিয়া নস্কর, সৌম্য বাগচি, মৌসুমী মাঝি, সুপ্রিয়া পাল, সুপর্ণা মাইতি। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।